এবার অনেকটা সরাসরি ইসরায়েলকে হুমকি দিল তুরস্ক। দেশটি দীর্ঘদিন ধরে একটি ইসলামী জাতীয়তাবাদী নীতিতে রয়েছে, যা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন হিসেবে প্রকাশ হয়ে আসছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াকে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কে চলমান আন্টালিয়া কূটনীতি ফোরামে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন তিনি। মূলত এ দুটি দেশেরই সামরিক বাহিনী সিরিয়ায় সক্রিয় রয়েছে, ফলে সেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত বুধবার আজারবাইজানে বৈঠক করেন তুরস্ক ও ইসরায়েলের কর্মকর্তারা। তবে বৈঠকের পরও সিরিয়ায় শান্তি নষ্ট করায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। আন্টালিয়া সম্মেলনে বিশ্ব নেতা ও কূটনীতিকদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, সিরিয়ায় নতুন করে কোনো সংঘাত তারা চান না। যে বিপ্লবের মধ্য দিয়ে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে তা ইসরায়েলের কারণে ব্যর্থ হচ্ছে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2002 সালে ক্ষমতায় আসার পর তুরস্কের কূটনীতিতে একটি নাটকীয় পরিবর্তন আসতে শুরু করে। ক্ষমতায় এসে এরদোয়ান একটি ইসলামী জাতীয়তাবাদী নীতি গ্রহণ করেন, যা ফিলিস্তিনের প্রতি তার সমর্থন অনেক শক্তিশালী হিসাবে প্রকাশ হতে থাকে। তাদের সামরিক সক্ষমতা, ভূরাজনৈতিক অবস্থান ও কৌশলগত মনোভাব তুরস্ককে এ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল দেশটিকে ভয়ঙ্কর একটি অবস্থায় নিয়ে গেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? ধর্মীয়, রাজনৈতিক ও সামরিকভাবে আলাদা অবস্থানে থাকা এ দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে মুখোমুখি থাকলেও সরাসরি সংঘাতে জড়ানোর কোনো নজির নেই। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুই দেশ কখনোই যুদ্ধ বেছে নেয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ দুটি শক্তিধর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে তা শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়বে। তাই উভয় দেশ আপাতত সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনার পথে অগ্রসর হলে আরব বিশ্বের অস্থিরতা কমে আসবে। গত 8 ডিসেম্বর আল সারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস দামেস্ক দখলের মাধ্যমে আসাদ সরকারের পতন ঘটায়। এরপর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলেই দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তুরস্ক। দামেস্কের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে একটি চুক্তিও করতে চাইছে তারা। এর মাধ্যমে সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন সহ দেশটির আকাশসীমা ব্যবহারের পরিকল্পনা রয়েছে তুরস্কের। অন্যদিকে আসাদের পতনের পরই সিরিয়ায় সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। আবার হামা প্রদেশের প্রধান বিমানবন্দর এবং হোমেসের T4 ও পলিমিরা বন্দর পরিদর্শন করেছেন তুরস্কের সেনা কর্মকর্তারা, যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের সেনাবাহিনী মোতায়েন করতে পারে। এ নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের অ্যারন লুন্ড বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয়ার্ধে আসাদের অন্যতম রক্ষাকর্তা ছিল রাশিয়া। এখন আসাদের পতনের পর যদি সিরিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারে তুরস্ক, তাহলে এই অঞ্চলে ইসরায়েলের সামরিক কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়বে। এরই মধ্যে সিরিয়ার দক্ষিণের দারা শহরে অনুপ্রবেশ শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। চলমান উত্তেজনার মধ্যে দেশ দুটির মধ্যকার বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন অ্যারন।
আসাদের পতনের পর সিরিয়ার গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম পৃষ্ঠপোষক এরদোয়ান। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সিরিয়ার ওপর চলমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আঙ্কারার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমানে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণে না জড়ালেও তাদের সম্পর্কের মাঝে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুদেশের মধ্যে এই উত্তেজনা কি যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক সমঝোতার দিকে অগ্রসর হবে তুরস্ক ও ইসরায়েল? সেটাই এখন আরব বিশ্বের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।